এভাবে কাজ করছি না, আচ্ছা তো গ্রাফিক নিয়েই কাজ করতেছে আর কি। ভবিষ্যতে জব করার কোনো ইচ্ছা নেই, গ্রাফিক্স নিয়েই কাজ করতেছে ওকে এটাই। আচ্ছা নেক্সট কে আছেন বলেন। আপু আমি মোহাম্মদ এলতামাস কবির বলছিলাম চুয়াডাঙ্গা থেকে। জি বলেন। আপু আমারও গ্রাফিক শেখার খুব ইচ্ছা, আমি একদমই নতুন, আচ্ছা এর আগে কোনোদিন কাজ করি নাই। ওকে আমার ফ্রিল্যান্সারে কাজ শেখার খুব ইচ্ছা, এই জন্য আমি গ্রাফিক সাবজেক্ট চুজ করেছি আর কি। আচ্ছা ঠিক আছে, তারপর পরিচয় তো দিতে বলেছি, পরিচয় দিতে কি আপনারা টেনশন করছেন না ভয় পাচ্ছেন? এটা হ্যালো ম্যাডাম। একজন একজন করে বলেন। হ্যাঁ, আমি বিশ্বজিৎ বলছি। কি? হ্যাঁ, আমি একটা কলেজে চাকরি করি। চাকরির পাশাপাশি গ্রাফিক্স আমি শিখতে চাই, গ্রাফিক্স শেখার প্রতি আমার আগ্রহ আছে, এই জন্য গ্রাফিক কোর্সে ইনক্লুড করেছি আর কি নিজেকে। ওকে ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা নেক্সট। আমি অর্পিতা। আসসালামু আলাইকুম, আমি মাজহারুল বলতেছি। জি আমি স্টুডেন্ট, গ্রাফিক্সের কাজ টুকটাক পারি মানে এক্সপিরিয়েন্স বাড়াইতে চাচ্ছি আমি ওকে মার্কেট মার্কেট প্লেসে ঢোকার জন্য জি এখন আচ্ছা কাজ শিখতে চাচ্ছি। ঠিক আছে, তারপর নেক্সট। আসসালামু আলাইকুম ম্যাম, আমি তানভীর মুরাদ যশোর থেকে বলছি। আমি গ্রাফিক্স ডিজাইন এটা মানে অনেকদিন যাবত মানুষের কাছে শুনছিলাম, তারপরে ইউটিউবে আমি একটু কাজ করি, তো সেখান থেকে আর কি ইউটিউবে দেখছিলাম যে ইউটিউব করার জন্য গ্রাফিক্স ডিজাইনের কিছু কাজ জানা দরকার, তো সেই আকাঙ্ক্ষা থেকে আর গ্রাফিক্সের উপরে যদি নিজের ক্যারিয়ারটা ডেভেলপ করা যায়, সেইটা থেকে আর কি গ্রাফিক্সে আসা। ঠিক আছে, তারপর নেক্সট। আমি গোলাম রসুল যশোর থেকে সরকারি এমএম কলেজে অনার্স ফাইনাল ইয়ার পড়তাম। মানে পরীক্ষা দিছিলাম, পাস খান, দেওয়ার পরে স্যার খান করোনার জন্য আটকায় গেছে। আচ্ছা ম্যাম আমি ডিজিটাল মার্কেটিং 2017 সালে যশোর আরআরএফ থেকে করেছি, আচ্ছা এলইডিপির করছি। আচ্ছা কিন্তু এটা আমি অনেক মার্কেট প্লেসে ঘুরেছি, কিন্তু আমি সাকসেস করতে পারিনি। আচ্ছা মোটামুটি কাজ যে পারি না তা না, টুকটাক মনে করেন কম্পিউটার মোটামুটি সবকিছু টুকটাক পারি। আচ্ছা তারপরে এসে আমি ইউটিউবিং শুরু করলাম। তারপরে ইউটিউবের বেশ কিছু কাজ ডিজাইনের আসে, আর তাছাড়া মার্কেট প্লেসে গ্রাফিক্স ডিজাইন অনেক চাহিদা রয়েছে। কাজটা নিজের ট্যালেন্ট থাকলে মোটামুটি একটু সহজ, আচ্ছা ডিজাইন গুলো ফুটিয়ে তুলতে পারলে এর জন্য আমি এই কাজে খুব আগ্রহী। ওকে ঠিক আছে, আচ্ছা নেক্সট। আমি অর্পিতা। অর্পিতা একটু লাউড বলতে পারবেন? খুবই আস্তে শোনা যাচ্ছে। আমার নাম আসাদুজ্জামান সাইদ। আচ্ছা সাইদ আপনি বলেন তাহলে আগে। আমি সাইদ বলছিলেন, আচ্ছা সাইদের কথা তো আসসালামু আলাইকুম। বলেন। জি জি আসসালামু আলাইকুম, আমি আসাদুজ্জামান সাইদ, বন্ধন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক। আমার গ্রাফিক্স শেখা মানে কিছু কাজ জানি, অ্যাডভান্স শেখার জন্য আমি কোর্সটাতে মানে ইন্টারেস্টেড আর কি। ওকে ঠিক আছে, আচ্ছা অর্পিতা বলেন। আমি অর্পিতা যশোর থেকে বলছি। আমি ইউটিউবে কিছু ভিডিও দেখেছিলাম, তারপরে আমার ইন্টারেস্টটা গ্রো করেছে, সেই জন্য আমি এখানে আরো ডিটেল শেখার জন্য আর কি এসেছি। ঠিক আছে, আসিফ আসিফ রায়হান। আসিফ রায়হান শুনতে পাচ্ছেন? মাইক্রোফোনটা আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসিফ রায়হান আসসালাম। বলছিলাম ঝিনাইদহ থেকে। জি বর্তমানে স্টাডি করতেছি, পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনের উপরে ইন্টারেস্ট আছে। ওকে ঠিক আছে, আর কে কে বাকি আছেন? মাহির।
মাহির শুনতে পাচ্ছেন? মাহির? আচ্ছা, মাহির বোধহয় শুনতে পাচ্ছেন না, আমরা তাহলে অন্য কারো কথা শুনি ততক্ষণ। তপন, তপন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কি বলেন? হ্যাঁ, আমাকে শোনা যায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ, আমি তপন পাল, বাসা যশোর, আন্ডারগ্রেড লেভেল স্টুডেন্ট, এবং আমি গ্রাফিক্স ডিজাইনটা শিখতে চাই শখের বসে। আচ্ছা, মানে শুধুমাত্র শখ, মানে এখান থেকে আপনার কোনো এক্সপেকটেশন নেই? হ্যাঁ, অবশ্যই আছে। আমি তো ফ্রিল্যান্সিং বিষয়ে শুনছি, মানুষের কাছ থেকে অনেক কিছু দেখছি। সো যদি এখান থেকে ওখানে বিল্ড আপ করা যায় দেন অনেক ভালো হয়। আচ্ছা, তানিয়া, তানিয়া। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। আমি যশোর ওয়ালাইকুম থেকে আসসালাম, জি বলছি। বলেন। গ্রাফিক্স আমি যশোর থেকে বলছি। গ্রাফিক্স আমি একদমই নতুন ওকে, এবং এই বিষয়ে আমি খুবই ইন্টারেস্টেড আর কি। মানে পরবর্তীতে ফ্রিল্যান্সিং করতে চাই। আচ্ছা, তারপর আর কি বাকি আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপু, আমি যশোর থেকে বলছি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। যে ওকে, আপু, আমার গ্রাফিক্স ডিজাইনের উপরে আগ্রহ। আপু, আমার রুমমেট সালমান, ও তো আগের ব্যাচে, ওর কাছ থেকে দেখছি একটু, ওইগুলো দেখে একটু সালমান? জি আপু, ওর কাছ থেকে, আমার রুমমেটও, ওর কাছ আচ্ছা, থেকে একটু 697 না? হ্যাঁ জি আপু, ও সিআর নাকি আচ্ছা, জানি না। আমার ব্যাচে, হ্যাঁ। জি আপু, হ্যাঁ, ওর কাছ থেকে একটু হালকা পাতলা শিখছিলাম আর কি। আচ্ছা, জি আপু, তারপরে একটু আগ্রহ বেশি আরো। আচ্ছা, আর কে কে বাকি আছেন? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু আমার আমার নাম মোহাম্মদ ফরিদুর রহমান, বাসা যশোরে। আর গ্রাফিক ডিজাইন এই জন্য করতে চাচ্ছি যে ফ্রিল্যান্সিং এর দিকে একটু বেশি আমার আছে আর কি, ইচ্ছা কাজ ওকে, করার, সেই জন্য আর কি। আচ্ছা, আর কে কে পরিচয় দিতে বাকি আছেন? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ রেজাউল হোসাইন, যশোর থেকে বলছি। এর আগে আমি ডাটা এন্ট্রির কাজ করছি। 2 মাস যাবত হলো আমি লোগো ডিজাইনের কাজ করি মার্কেট প্লেসে। স্কিল ডেভেলপ করার জন্য আসলে গ্রাফিক ডিজাইনে আসা। ওকে, হ্যালো ম্যাম। জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আর আপনার এই কোর্স থেকে এক্সপেকটেশনটা কি? মানে আপনার তো একটা উদ্দেশ্য আছে যে আমি এই যে আমার লাইফ থেকে 200 ঘন্টা দিচ্ছি একটা প্রজেক্টকে, এখান থেকে তো কিছু অ্যাচিভ করতে চাই আমরা সবাই, তাই না? তা আপনি কি অ্যাচিভ করতে চান? আমি মার্কেট প্লেসে কাজ করতে চাই, অনলাইন মার্কেট প্লেসে। ওকে, আচ্ছা, আর কেউ বাকি আছেন? মাহির, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আপনি আনমিউট করলেন, আমি বুঝতে পারছি আপনি কথা বলার চেষ্টা করছেন, কিন্তু আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আপনি যদি হেডফোন বা ইয়ারফোনে কথা বলেন তাহলে ওটাতে হয়তো সমস্যা থাকতে পারে, ওটা খুলে ট্রাই করতে পারেন। আপু আমি এখন শোনা যাচ্ছে আপু? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলেন। আমি যশোর থেকে বলছিলাম। আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা গত বছর শেষ করেছি আর কি, গ্রাজুয়েশন। ওকে, আর গ্রাফিক্স ডিজাইন টুকটাক কাজ পারি, প্রপার একটা ট্রেনিং নেওয়ার জন্য আর কি এখানে আসা। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে সবার কথা মোটামুটি শোনা হয়ে গেছে, তাই না? থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকজন জয়েন করছেন, ওনার কথা আগে শুনে নেই, তারপর আমরা কথা শুরু করি। আচ্ছা, ওনার মেবি এখনো অডিও কানেক্ট হয় নাই, টাইম লাগবে। আচ্ছা, মাসুদ রানা, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওনারও অডিও কানেক্ট হয়নি। মুস্তাকিম, এনারও অডিও কানেক্ট হয়নি। আচ্ছা,
ঠিক আছে, সমস্যা নেই, আমরা তাহলে কথা শুরু করি। প্রথমত কথা হচ্ছে যে আপনারা সবাই এই যে কোর্সটাতে এসেছেন গ্রাফিক ডিজাইন শিখবেন, একটা উদ্দেশ্য সবারই সেম, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন শেখা। শখের বসে আসলেও সেটা শিখতেই এসেছেন, আর কেউ যদি সিরিয়াসলি প্রফেশনাল ভাবে নিতে চান তাহলেও শিখতেই এসেছেন। যেই উদ্দেশ্যটা নিয়ে এসেছেন এটা ভুলে যাবেন না। হয় কি যে কোর্সে কিছুদিন যাওয়ার পরে এটা হয়তোবা আমাদের মনে থাকে না যে আসলে আমি এই কোর্সে কেন এসেছি বা কি উদ্দেশ্যে এসেছি, আমরা তখন কি ডাইভার্ট হয়ে যাই। ডাইভার্ট হয়ে যাওয়ার কারণে আমরা প্রপারলি শিখতে পারি না বা যেই লক্ষ্যটা নিয়ে এসেছি সেটা অ্যাচিভ করতে পারি না। এই জন্য প্রথমে আমাদেরকে সেই জিনিসটাই ফোকাস থাকতে হবে যে আমি আসলে কেন এই কোর্সে এসেছি। এই যে 200 ঘন্টা আমি আমার জীবন থেকে দিয়ে দিব, তাই না? এই যে 200 ঘন্টা আমি আমার জীবন থেকে দিয়ে দিব, এর পেছনে তো একটা রিজন আছে। আমরা তো সবাই সেই জন্যই এখানে এসেছি। কেউ হয়তো ভাবছি যে ফ্রিল্যান্সিং করব, ফ্রিল্যান্সিং করবে স্বনির্ভর হব, নিজের মতো করে উপার্জন করতে পারবো। কেউ হয়তো ভাবছি যে গ্রাফিক ডিজাইন শিখলে নিজের কাজগুলো করতে পারবো, আমার যে ইউটিউব আছে ইউটিউবের ভিডিও থাম্বনেইল তৈরি থেকে শুরু করে একটা ব্যানার, একটা লোগো, এগুলো নিজেরাই যাতে করতে পারি। অন্যকে করতে গেলে 1000 বার করে বলতে হয়, তারপরে সেগুলোর কারেকশন করাইতে হয়, আবার পেমেন্টের ব্যাপার আছে। তো সেগুলো যদি নিজে করা যায়, তো এরকম এক একজনের এক একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য যেটাই হোক না কেন, উদ্দেশ্যটা ফুলফিল করতে হলে ভালোভাবে অ্যাটেন্টিভলি ক্লাস করতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ডলি, আপনাদের ক্লাসের কিছু রুলস এন্ড রেগুলেশন বলবো। প্রথমত আপনাদের তো এখনো আমি জানি না যে ফিক্সড আমি রেগুলার ক্লাস নিব কিনা, এটা আমার এখনো জানা নাই আর কি, এটা এখনো ঠিক হয় নাই আর কি। ঠিক হলে আমি বলবো। তো যদি আমার সাথে ক্লাস হয় আর কি, সেই ক্ষেত্রে বলছি, আমার সাথে যদি ক্লাস হয় সেই ক্ষেত্রে প্রথম থেকেই ক্লাসে আপনাকে সেরকম অ্যাটেন্টিভ থাকতে হবে। ক্লাসে এসে বসে থেকে যদি আপনি কোনো কাজ না করেন তাহলে আপনি নিজে পিছিয়ে যাবেন। সাপোজ আমি একটা কাজ করাচ্ছি, আপনি সেটা প্র্যাকটিস করছেন না, এখন এখন প্র্যাকটিস না করে আপনি ভাবছেন পরে প্র্যাকটিস করব। পরে প্র্যাকটিস করতে গেলে কিন্তু ওই কাজটা করতে অসুবিধা হবে, কঠিন হয়ে যাবে। এই জন্য যখন যে কাজটা করাবো সাথে সাথে সেটা প্র্যাকটিস করবেন। যখন আমি প্র্যাকটিসের টাইম দিব, যখন আমি একটা কাজ দেখাবো তখন করতে যাবেন না। যখন আমি কাজ দেখাবো তখন আপনারা সবাই কাজটা দেখবেন আগে। কারণ কি হয়, আমাদের তো একটা স্ক্রিন, তাই না, কম্পিউটারের। এখন একটা স্ক্রিনে আমি যদি একবার কাজ দেখি, আবার যদি আমি মিনিমাইজ করে রেখে কাজ করি, আবার যদি দেখি, আবার যদি কাজ করতে যাই, তাহলে কি হবে, অনেক স্টেপ মিস হয়ে যেতে পারে। কারণ আমি একবার দেখবো একবার করবো, কিন্তু আমি তো কনস্ট্যান্টলি কাজ করছি, মিস হয়ে যেতে পারে। এই জন্য আগে ভালোভাবে দেখতে হবে। আমি যখন কাজ করব তখন কেউ কাজ করবেন না, আপনারা আগে দেখবেন। তারপর যখন আমি প্র্যাকটিসের টাইম দিব তখন সবাই প্র্যাকটিস করবেন। এবং প্র্যাকটিস করার সময় স্ক্রিন গুলো শেয়ার দেওয়া থাকবে, জুমে স্ক্রিন শেয়ার দেওয়া থাকবে। স্ক্রিন শেয়ার দেওয়া থাকলে আমি প্রত্যেকের স্ক্রিন দেখতে পারবো। এখন যারা পিসিতে আছেন তারা জুমের ফিচার গুলো একটু ভালোভাবে দেখে নেন। একদম বামে মাইক্রোফোন যেটা আছে ওখানে মিউট আনমিউট লেখাই থাকে। আপনি যদি মিউট করে রাখেন তাহলে ওটা রেড কালার দেখা যাবে, আপনি কথা বললে আমরা কেউ শুনতে পারবো না। আপনার ওখান থেকে যদি কোনো আওয়াজ আসে আমরা শুনতে পারবো না। আমরা যখন কথা বলছি না তখন আমরা মিউট করেই রাখবো, ঠিক আছে? আর যখন কথা বলবো তখন আনমিউট করে কথা বলবো। ভিডিওতে যদি কখনো আসতে হয় তখন ভিডিও অন করব। সবসময় ভিডিও যে অন রাখতেই হবে এরকম ম্যান্ডেটরি আমি দিই না। তবে আপনারা ভিডিও অন রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই। এরপরে পার্টিসিপেন্টে গিয়ে আপনি হয়তো দেখতে পারবেন কারা কারা মিটিং এ আছে, কারা কারা নাই। চ্যাট বক্সে আপনার যদি কোনো অসুবিধা হয় আপনি আমাকে মেসেজ দিতে পারবেন, বা সবার উদ্দেশ্যেও বলতে পারবেন যে আমি কথা শুনতে পারছি না, বা আমার কথা কেউ শুনতে পারছে না, বা যেটাই আপনার বলার থাকুক সেটা আপনি চ্যাট বক্সে লিখে দিতে পারবেন। তারপর আছে শেয়ার স্ক্রিন। শেয়ার স্ক্রিন থেকে আপনি স্ক্রিন শেয়ার দিতে পারবেন। স্ক্রিন শেয়ার দিয়ে আমাকে আপনার যে কোনো সমস্যা আপনি দেখাতে পারবেন। এখানে স্ক্রিন শেয়ার দেওয়ার সময় যখন আপনি শেয়ার স্ক্রিনে ক্লিক করবেন, ক্লিক করার পর বেশ কয়েকটা উইন্ডো আপনাকে দেখাবে যে আপনি কোনটা শেয়ার দিতে চাচ্ছেন। যদি আপনি পুরো স্ক্রিনটা শেয়ার দিতে চান, যে আপনি ফটোশপ ওপেন করলে আমি ফটোশপও দেখতে পারবো, আপনি এক্সেল ওপেন করলে আমি এক্সেলও দেখতে পারবো, এটা যদি চান তাহলে স্ক্রিন লেখা থাকবে ওইটা শেয়ার করতে হবে। আর যদি নির্দিষ্ট একটা উইন্ডো শেয়ার করতে চান যে আমি শুধু ফটোশপটাই দেখাবো, তাহলে ফটোশপের উইন্ডোটা সিলেক্ট করে শেয়ার দিলেই হবে। ঠিক আছে, এটা হলো স্ক্রিন শেয়ার। আর এরপর রেকর্ডের অপশন আছে, আপনারা চাইলে রেকর্ড করতে পারেন, বাট আপনাদের রেকর্ড করার প্রয়োজন হবে না। যদি কখনো হয় তখন করবেন। আর এখন তো আমরা নিজেরাই রেকর্ড করি এবং এই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে দিই, তো আপনারা পেয়ে যাবেন।
ভিডিও নিয়ে কোনো অসুবিধা নাই। আর এরপর আরেকটা আছে রিয়াকশনস একটা আছে, আরেকটা আছে কি মোর অপশন। এর মধ্যে আপনি পাবেন কি রিয়াকশনের মধ্যে আছে হ্যান্ড রেজ। সাপোজ একটা কুইজ হচ্ছে ক্লাসে, আমি হয়তো কোশ্চেন করব, সবাই অ্যান্সার দিবেন, তখন আগে হ্যান্ড রেজ করবেন। হ্যান্ড রেজ করলে আমি বুঝতে পারবো যে আপনি অ্যান্সার দিতে যাচ্ছেন। যেমন আমরা ক্লাসে, যখন আমরা অফলাইন ক্লাসে থাকতাম তখন আমরা হাত তুলতাম না, আমরা তো হাত তুলতাম তাই না, যে আমি বলবো। তো এখানে হচ্ছে হ্যান্ড রেজ করবো, এখানেও হাত তোলা যাবে, সেটা কি ভার্চুয়ালি হ্যান্ড রেজ অপশনে ক্লিক করব, তাহলেই হ্যান্ড রেজ হয়ে যাবে। ঠিক আছে, আবার লোয়ার হ্যান্ডে ক্লিক করলে হাত নামানো হয়ে যাবে। সবাই কি বুঝতে পারছি? ম্যাম ওই যে এই জি ম্যাম। অপশন আমাদের নাই কোনটা? রিঅ্যাকশনের পাশে যে হ্যান্ড রাইজ এগুলো নাই। হ্যান্ড রেজ পাচ্ছেন না? জি না। দেখেন একটা অপশন আছে রিয়াকশনের মধ্যে, এই যে আমি এখন এখানে রিয়াকশনে দেখতে পাচ্ছি ক্ল্যাপ আছে, লাইক আছে, থামস আপ আছে, হার্ট আছে, জয় আছে, এগুলোও আছে। আর হ্যান্ড রেজ অপশনটা আপনার নামের পাশে ক্লিক করেন, পার্টিসিপেন্টে গিয়ে নামের ওখানে ক্লিক করে পেয়েছেন, হ্যান্ড রেজ করতে পারছেন? সবাই ট্রাই করে দেখেন, হ্যান্ড রেজই তো হচ্ছে তো। হ্যাঁ, এইভাবে হ্যান্ড রেজ করতে হবে। হ্যান্ড রেজ করলে আমি বুঝতে পারবো যে আপনি কিছু বলতে চাচ্ছেন। আর আমাদের ক্লাসগুলো আজকে প্রথম ক্লাস জন্য আমি কিন্তু লাইভে যাই নাই, ঠিক আছে, আজকে লাইভে যাই নাই, কিন্তু আমাদের ক্লাসগুলো প্রত্যেকদিন লাইভ হবে। আপু হ্যান্ড রাইজটা এখনো পারি নাই। আচ্ছা, পার্টিসিপেন্টে যান, পার্টিসিপেন্টে গিয়ে আপনার নামের পাশে ক্লিক করেন। পেয়েছেন? জি, নাম লেখা আছে ওই জায়গায়। হ্যাঁ, ওইখানে মোর অপশনে ক্লিক করে দেখেন, ওখানে হ্যান্ড রেজ আছে তো, ওখানেই থাকে। আপু ওইখানে শুধু রিনেম লেখা আসতেছে। আচ্ছা, তাহলে বাকিরা কোথা থেকে পেলেন? একটু হেল্প করেন ওনাকে, কোথায় পেয়েছেন বলেন। আপনি কি মোবাইলে আছেন না কম্পিউটারে আছেন? আমি ল্যাপটপে আছি আপু, কম্পিউটারে। আচ্ছা, ল্যাপটপে কোথা থেকে পাওয়া যাচ্ছে? যারা হ্যান্ড রেজ করলেন তারা একটু ওনাকে হেল্প করেন, বলে দেন। ভাই আপনি পার্টিসিপেটটা ক্লিক করেন, ক্লিক করলে দেখেন ওখানে যে একটা চার্ট মতন আসবে রাইট সাইডে, ওখানে দেখেন ইনভাইট, মিউট মি আর আর রাইজ একটা হ্যান্ড 3টা লেখা আছে ডট নিচে। দেওয়া আছে, মানে মেনু, ওইখানেই পেয়ে যাবেন। পেয়েছেন? হ্যাঁ, হ্যান্ড রেজ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে জুমের ফিচার গুলো তো মোটামুটি বুঝতে পেরেছেন। আর এর জন্য প্রয়োজনে আরেকটা টিউটোরিয়াল দেখে নেবেন যে কিভাবে স্ক্রিন শেয়ার দিব, কিভাবে ইউজ করব, কারণ জুমেই তো রেগুলার ক্লাস করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের ক্লাসগুলো যেহেতু রেকর্ড হবে এবং আমরা যেহেতু লাইভে থাকবো, সুতরাং আমরা এই যে বলছি যে যখন আমরা কথা বলবো না তখন যাতে আমরা মাইক্রোফোনটা একটু মিউট রাখি। মাইক্রোফোনটা মিউট রাখলে কি হবে, আমাদের আশেপাশে যে কোনো আওয়াজ থাকলে সেই আওয়াজটা ক্লাসের মধ্যে আসবে না। কারণ লাইভ হচ্ছে, লাইভ হলে তো সবাই আমাদেরকে দেখবে, ওখানে আমাদের ব্যাচ নাম্বারও লেখা থাকবে, তাহলে সবাই কি বলবে যে ওই ব্যাচের ওরা এরকম আওয়াজ করে, ওরা ঠিক মতো কথা বলে না, বা ওরা হচ্ছে বেশি কথা বলে ক্লাসের মধ্যে, এরকম বলবে না? আমরা তো সেটা চাইবো না, তাই না? আমরা লাইভে সেভাবেই থাকবো, আমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন করব, আমাদের যা কিছু শেখার জন্য বলা দরকার আমরা সেগুলো বলবো। বাট ক্লাসের টপিকের বাইরের কোনো কথা বা লাইভে যেটা অশোভন মনে হয় এমন কিছু আমরা বলবো না বা এমন কিছু করবো না, যেহেতু ক্লাসটা লাইভ হবে। আর ফেসবুক লাইভ হলে অনেক মানুষ দেখে, এটা তো আপনারা জানেন, তাই না? জি। তো ফেসবুক লাইভে থাকবো। আর তাছাড়া এই যে আমরা রেকর্ড করছি, রেকর্ড গুলো তো আমাদের থেকে যাবে ইউটিউবে, সুতরাং রেকর্ডের মধ্যে এমন কিছু যেন না থাকে যেগুলো খুবই অবাঞ্ছনীয় মনে হয়। এগুলো তো আমরা সবাই জানি, তাই না? আমরা সবাই তো এখানে অনেক ম্যাচিওর। আচ্ছা, তাই না? ইউটিউবে ভিডিও দেখলে আমরা কি দেখি? সফট স্কিলটা কি? সফট স্কিলটা হচ্ছে এই যে পাবলিক স্পিকিং, তারপর আপনার ইংলিশ, তারপর আপনার প্রনাউন্সিয়েশন, কাস্টমারের সাথে কিভাবে নেগোশিয়েট করবেন, এরকম আরো অনেক টপিক আছে। ওকে ম্যাম। এগুলো সবারই জানা দরকার, শুধু যে ফ্রিল্যান্সিং এর জন্য তা না, সফট স্কিল আমাদের সবার জন্য প্রয়োজন, খুবই প্রয়োজনীয় একটা পার্ট। সফট স্কিলের ক্লাসগুলো আপনারা ইকুয়ালি মন দিয়ে করবেন। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে রেকর্ডেড ভিডিও তো আপনারা ক্লাসে পাবেন, সবাই পাবেন, কিন্তু রেকর্ডেড ভিডিও দেখে যদি সবকিছু শেখা যেত তাহলে তো ইউটিউব দেখে সবাই অনেক ভালো ফ্রিল্যান্সার হয়ে যেত। কেউ কি আর এত টাকা দিয়ে কোর্সে আসতো না। কারণ ইউটিউবের কি থাকে, ইউটিউবে যারা কাজ করেন তারা জানেন যে ইউটিউবের একটা নির্দিষ্ট পলিসি আছে, সেটা কি, যে প্রত্যেকটা ইউটিউবার কিন্তু চাইবে যে আপনি তার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন।
কারণ আপনি কত মিনিট ভিউ করছেন তার উপর ডিপেন্ড করে তাদের আর্নিং। সেই জন্য তারা সবাই কিন্তু ভিডিওগুলো এমন ভাবে বানায় যে আপনি লাস্ট পর্যন্ত দেখেন, লাস্ট পর্যন্ত দেখার পরেও হয়তো আপনি আপনার কিছু কিছু ভিডিওর ক্ষেত্রে আপনি দেখবেন যে তারপরেও আপনি কাঙ্ক্ষিত যেটা টপিক সেটা হয়তো পেলেন না, আপনাকে বলা হবে যে আপনি নেক্সট ভিডিও দেখেন। এতে তাদের দোষ নেই, কারণ এটাই হচ্ছে সিস্টেম। ইউটিউবে ভিউ বাড়াতে হলে এটা করতে হয়, করে সবাই কম বেশি, ঠিক আছে? এই জন্যই। আর কিছু কিছু টপিক থাকে যেমন দেখা যাচ্ছে যে ভিডিওতে একটা কিছু বলে গেছে কিন্তু আপনি ওই মানেটা, এই যে এইমাত্র আমাকে জিজ্ঞেস করলেন যে একজন যে সফট স্কিল কি, ইউটিউবে যদি আপনি ভিডিওতে সফট স্কিলটা শুনতেন তাহলে হয়তো বা আপনাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে হতো যে সফট স্কিল কি। কমেন্টের রিপ্লাই অনেকে করে, যারা অ্যাক্টিভ তারা করে, অনেকে করে না। তাহলে এই প্রশ্নের উত্তরগুলো পাওয়াটা কঠিন, বোঝাটা কঠিন। এই জন্য ভিডিওর উপর ডিপেন্ডেন্ট না হয়ে আপনারা রেগুলার ক্লাসে আসবেন। ক্লাস করার পরে কোথাও একটা আটকে গেছেন, বাসায় হোমওয়ার্ক করতে গিয়ে বুঝতে পারছেন না, তখন আপনি ভিডিওটা চট করে দেখে নিলেন। এই জন্য আপনার ক্লাসটা যেন ফার্স্ট প্রায়োরিটি হয়, এটা আপনাদের জন্য সুবিধা হবে। ক্লাস যেই নিক না কেন, এটা আপনাদের জন্য বলছি, আপনাদের এতে অনেক বেনিফিট হবে। কারণ প্রথম দিকে দেখেছি অনেক ব্যাচে অনেক স্টুডেন্টরা কি করে, ক্লাসে এসে দেখা যাচ্ছে যে অনলাইন ক্লাস, আমি তো দেখতে পাচ্ছি না সে কি করছে, ক্যামেরা অফ, মাইক্রোফোন অফ, সে ক্লাসে জয়েন করে কোথাও একটা চলে গেছে বা কাজ শিখছে না ঠিক মতো। পরে গিয়ে তাদের এত গ্যাপ তৈরি হয়ে যায়, এই গ্যাপটা পরে ফিল আপ করতে পারে না তারা। এই জন্য প্রথম থেকে এই বিষয়গুলো একটু সচেতন থাকতে হবে। আজকে আমরা তো মোটামুটি এগুলো নিয়ে কথা বললাম ক্লাসের, আরো সামনে হয়তো আরো কথা আসবে, তখন হয়তো আরো বলবো। আর আপনাদের এই কোর্সে ক্লাস কয়দিন হবে সপ্তাহে? সেই বিষয়ে এখনো মানে এক্সাক্ট সিদ্ধান্ত হয়নি, ওটা আমরা জানিয়ে দিব। আজকে আমাদের মিটিং আছে, মিটিং শেষে আমরা জানিয়ে দেবো। মিটিং শেষে আমরা আপনাদের বলে দেবো। কালকে তো শুক্রবার, কালকে তো ক্লাস নাই। তো নেক্সট আপনাদের কবে থেকে ক্লাস হবে এবং কিবার কিবার ক্লাস হবে বা প্রতিদিন হবে কিনা সেই বিষয়গুলো আমরা আপনাদের জানিয়ে দেবো, কোনো অসুবিধা নাই। আচ্ছা, তো আমাদের এই কোর্সে আমরা শিখবো হচ্ছে ফটোশপ আর ইলাস্ট্রেটর, অ্যাডোবে ফটোশপ আর ইলাস্ট্রেটর, তাই তো? ফটোশপ আর ইলাস্ট্রেটর শিখবো, আর মার্কেট প্লেসে কাজের ব্যাপারে, মার্কেট প্লেসের সম্পর্কে যতটুকু দরকার ততটুকু ধারণা আপনারা অবশ্যই পাবেন। তো প্রথমত আমরা ফটোশপ আর ইলাস্ট্রেটরটা আগে শিখতে হবে। তো ফটোশপ আর ইলাস্ট্রেটরটা আছে কার কার কাছে সফটওয়্যার? ম্যাম আমার আছে, ইলাস্ট্রেটর রয়েছে, ফটোশপ রয়েছে। ও ফটোশপটা আছে, ইলাস্ট্রেটরটা নাই। আচ্ছা, এখন আজকে ক্লাসে, আচ্ছা আজকে ক্লাসে কাজ করতে পারবেন কে কে? সফটওয়্যার আছে এবং কাজ করতে পারবেন, হ্যান্ড রেজ করেন। ফটোশপটা আছে আমার কাছে, হ্যান্ড রেজ করেন। ফটোশপ আছে, হ্যান্ড রেজ করেন। কার কার কাছে? আচ্ছা, অনেকের কাছেই আছে আবার অনেকের কাছেই নাই দেখতে পাচ্ছি। আচ্ছা, মোটামুটি 50-50 বলা যেতে পারে। সফটওয়্যারটা কোথায় পাবো? সফটওয়্যারটা গেট ইনটু পিসি তে পাওয়া যাবে, আর এছাড়া যাদের কাছে আছে তাদের কাছ থেকে ফাইল নিতে পারেন। তবে অনেক বেশি পুরনো সিএস টা কেউ নিয়েন না, সিসি টা নিয়েন। অ্যাডোবি ফটোশপ সিসি এর 14 আছে, 17 আছে, 19 আছে, 20 আছে। কিছু ফিচার হয়তো CS6 হলে হবে না? CS6 হলো তা না, কিন্তু CS6 এ আপনার অনেক কিছু আলাদা, ওগুলো অনেক আগের তো, অনেক নতুন নতুন ফিচার হয়তো বা দেখা যাচ্ছে আমি একটা দেখাচ্ছি ওইটার সাথে মিল পাবেন না, এটাই। তাছাড়া আর কোনো সমস্যা নেই, কাজ করতে পারবেন, কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে একটু আপডেটেড ভার্সন হলে আপনাদের নিজেদেরই কাজ করতে সুবিধা হবে। আমি ফটোশপ 19 ব্যবহার করি আর ইলাস্ট্রেটর 20 ব্যবহার করি। এখন আপনারা যেটা খুশি আপনার কনফিগারেশন অনুযায়ী যদি অন্যটা ব্যবহার করেন কোনো অসুবিধা নাই, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাবে কিছু মিলবে না। তখন আর হয়তো বা আপনার মনে হতে পারে যে এই টুলটা আমার কাছে কেন নাই বা এটা আমি কেন করতে পারছি না, এটা ভার্সন আলাদা হওয়ার কারণে এটা হতে পারে, ঠিক আছে? আর আপনাদের ক্লাসের ফাঁকে 15 মিনিট ব্রেক আছে, যখন আমরা কথা বলতে বলতে বা কাজ করতে করতে একটু মনে হবে যে ব্রেক দরকার, তখন আমরা 15 মিনিট ব্রেক নিব। আর ব্রেক টাইমে কাউকে লিভ নেওয়ার দরকার নেই। মার্কেটিং না করলে কিচ্ছু বিক্রি হয় না আজকাল, নিজের মার্কেটিংও করতে হয়, করতে হয় না? আর আমরা তো ডিজাইন করি সেল করার জন্য, তাই না? ডিজাইন করি সেল করার জন্য। তো এখন ডিজাইন একটা সেল করতে হলে আমার তো ডিজাইনের জন্য কি করতে হবে? মার্কেটিং করতে হবে। ডিজাইনের জন্য মার্কেটিং করতে হবে, আর এই মার্কেটিং করার জন্য সোশ্যাল মিডিয়া এখন কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করে, তাই করে না? বলেন, একটু রেসপন্স করতে হবে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া,
তো সোশ্যাল মিডিয়া কিন্তু এখন খুবই ইম্পর্টেন্ট। তো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট কার কয়টা আছে বলেন তো? সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বলেন কার কয়টা আছে? ফেসবুক, ইউটিউব এসব আর কি। ইউটিউব, আমার হচ্ছে ইউটিউব তো ফেসবুক, সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম, হলো না। লিঙ্কডইন আর টুইটার। হ্যাঁ, এই চারটাই অ্যাকাউন্ট করতে হবে আপনাদের। সরি ম্যাডাম। এই চারটা হচ্ছে বেসিক। হ্যাঁ, এই চারটা বেসিক অ্যাকাউন্ট আপনাদের সবারই করতে হবে। আরো অনেক আছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মধ্যে আমরা কি কি অ্যাকাউন্ট করব? ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, এই চারটা অ্যাকাউন্ট করে ফেলবেন। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কের মধ্যে এটাও একটা থাকবে যে এই চারটা ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন, পিনটারেস্ট রয়েছে, টুইটার। যাদের আছে অলরেডি তাদের আর খুলতে হবে না। টুইটার যাদের অ্যাকাউন্ট নাই ছিল বাট যাদের নাই তারা খুলে নেবেন। সবাই কি বুঝতে পারছি? টুইটার অ্যাকাউন্ট, জি জি ম্যাডাম আরেকবার বলেন ম্যাডাম। ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার আর পিন্টারেস্ট। এখন আমাদের দেশ থেকে একটু প্রবলেম হয়, ভিপিএন ইউজ করা লাগে, এই জন্য পিন্টারেস্ট এখন আপনাদের দিচ্ছি না। এই চারটাই করেন, এই চারটা অ্যাকাউন্ট করেন। পিন্টারেস্ট এখন করতে হবে না। আর যারা ডিজাইন করে, প্রত্যেকটা ডিজাইনার বা যে কোনো কাজের জন্যই হোক, আমরা কোনো কাজ যখন অন্য কারো কাছ থেকে নিতে যাই তখন আমাদের কি কাজের স্যাম্পল দেখাতে হয় না? কাজের স্যাম্পল না দেখালে কেউ কাজ দিতে চায় ভরসা করে? ডিজাইনের কাজ হোক বা অন্য কোনো কাজ হোক, যতক্ষণ না সে জানবে যে আমি কি কাজ করি এবং কেমন করি, ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ আমাকে কাজ দিবে না। আর একজন ডিজাইনার হিসেবে আমাদের একটা পোর্টফোলিও থাকা দরকার। কেন থাকা দরকার বলি। সাপোজ আজকে একজন ক্লায়েন্ট আপনাকে নক করছে যে ও আচ্ছা ঠিক আছে তুমি গ্রাফিক ডিজাইনের কাজ করো, ঠিক আছে তাহলে কিছু কাজ আমাকে দেখাও। তখন আমরা কি করব? পিসিতে কোথায় কি কাজ আছে খুঁজে 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 500টা বা 100টা এক জায়গায় ফোল্ডার করে তাকে পাঠাবো। সে কি ওটা ডাউনলোড করে নিজের এমবি খরচ করে ডাউনলোড করে দেখবে? তার এত সময় আছে? নাই কিন্তু। এই জন্য আমাদের কি করতে হবে? পোর্টফোলিও করতে হবে। বিহ্যান্স এবং ড্রিবল, বিহ্যান্স এবং ড্রিবলে দুইটা অ্যাকাউন্ট করব আমরা, যেখানে আমরা সুন্দর করে পোর্টফোলিও তৈরি করব। নিজের সম্পর্কে লেখা থাকবে ওখানে, নিজের একটা সুন্দর ছবি দেয়া থাকবে, তারপর আমরা কি ট্রেনিং করছি, কি কি ট্রেনিং করেছি, কি কি কাজ করেছি, প্রফেশনালি এক্সপিরিয়েন্স, সমস্ত কিছু একটা সিভিতে যেরকম ইনফরমেশন থাকে ওখানে আপনার ইনফরমেশন থাকবে, প্লাস আপনার কাজের নমুনাগুলো, মানে পোর্টফোলিও গুলো ওখানে থাকবে। তাহলে কি হবে? কেউ যখনই আপনার কাজ দেখতে চাইবে, আপনার এত কিছু ফাইলও গুছাতে হবে না, তাকে আলাদা করে পাঠাতেও হবে না। সিম্পলি তাকে জাস্ট একটা লিংক দিয়ে দেন যে হ্যাঁ এটা আমার পোর্টফোলিও, আপনি দেখে নেন। আর আরো কিছু করতে হবে না, সে শুধু লিংকে ঢুকবে, লিংকে ঢুকে আপনার ডিটেলস সহ আপনার কাজ সবকিছু কিন্তু সে ওখানেই দেখতে পাচ্ছে। ঠিক আছে? এই জন্য বিহ্যান্সের অ্যাকাউন্ট আগে করবেন। বিহ্যান্সের অ্যাকাউন্টের জন্য কোনো অ্যাক্টিভেশন লাগে না, বিহ্যান্সের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার প্রয়োজন হয় না। কিন্তু ড্রিবলে ইনভিটেশন লাগে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে। আগে আপনারা অ্যাকাউন্টটা খোলেন, এরপর ইনভিটেশন কিভাবে পাবেন সেটা আমি বলে দেবো। আগে অ্যাকাউন্ট গুলো খুলবেন, অ্যাকাউন্ট খুলে মেইল থেকে ভেরিফাই করবেন, মেইল থেকে ভেরিফাই করে ছবি অ্যাড করবেন, আপনার ডিটেলস গুলো অ্যাড করবেন, এইগুলো সবাই করতে পারবেন। এইটুকু করে রাখবেন, তারপর আমরা আস্তে আস্তে ডিজাইন শিখবো, ভালো ভালো ডিজাইন করে দিন আস্তে আস্তে পোর্টফোলিও সাজাবো। এখন অ্যাকাউন্ট গুলো খুলে রাখবো, কারণ পরবর্তীতে আমাদের কাজের চাপ দিনে দিনে আরো বাড়বে। তো আমরা যতটা কাজ কমায় রাখতে পারি নিজেদের সুবিধা, তাই না? আজকে যেহেতু প্রথম দিন, আজকে তো আর তেমন কোনো কাজের প্রেশার থাকবে না, এই কাজগুলো আজকে করে ফেলবেন। সবাই কি বুঝতে পারছি? এই কাজগুলো করে ফেলতে হবে। ম্যাম পোর্টফোলিও কি? পোর্টফোলিও হচ্ছে আপনার কাজের নমুনা বা আপনার কাজ যে করছেন সেই কাজের স্যাম্পল। আপনি কি ধরনের ডিজাইন করেন? আপনি মুখে বললেন যে আমি লোগো ডিজাইন পারি, আমি বিজনেস কার্ড ডিজাইন পারি, আমি কি বুঝতে পারবো আপনি কেমন কাজ করেন? পারবো না তো, তাই না? আপনার যদি কিছু কাজ করা থাকে, সেই কাজ যদি আপনি আমাকে দেখান, তবেই আমি সেই কাজ দেখে জাজ করতে পারবো যে আপনি আসলে ভালো ডিজাইন করেন নাকি ভালো ডিজাইন করেন না। আপনাকে কি কাজটা আমি দিব নাকি দিব না। বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, তো তাহলে যে অ্যাকাউন্ট গুলোর কথা বললাম, এই অ্যাকাউন্ট গুলো আপনাদের করতে হবে, আজকেই করে ফেলবেন। মাঝে শুক্রবার আছে, আপনারা সময়ও পাচ্ছেন, অ্যাকাউন্ট গুলো করে ফেলবেন। আর আপনাদের হচ্ছে আরেকটা কাজ দিব, সেটা হচ্ছে
অঙ্গীকারনামা, একটা অঙ্গীকারনামা দিব, সেই অঙ্গীকারনামাটা পূরণ করে জমা দিতে হবে। আমি অঙ্গীকারনামাটা পরে গ্রুপে দিয়ে দিব, অঙ্গীকারনামার কোথায় কি লিখতে হবে বলে দেবো, সমস্যা নাই। এখন আপনাদের গ্রুপের মধ্যে থেকে 2-3 জন আমার সিআর হিসেবে কাজ করার জন্য লাগবে। অ্যাক্টিভ থাকতে পারবেন, কাজ করতে পারবেন, গ্রুপের অন্যদের হেল্প করতে পারবেন, সেরকম হতে হবে। কে কে সিআর হতে ইচ্ছুক আগে সেটা বলেন। ম্যাম বুঝি নাই। ক্লাস রিপ্রেজেন্টেটিভ বোঝেন? আপনার হ্যাঁ কথাটা বোঝা যাচ্ছে না, বেঁধে বেঁধে যাচ্ছে। সিআর ম্যাম, ক্লাস একটু কথা ক্লিয়ার রিপ্রেজেন্টেটিভ। আসছে না। আপনার কথাটা ক্লিয়ার আসছে না। সিআর হিসেবে যদি কাজ করতে বলা হয়, সিআর হিসেবে কাজ করতে পারবেন? পারবো ম্যাম। দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, আপনাকে অনেক কাজ হয়তো দেয়া হবে যে এই কাজগুলো করতে হবে, বা আপনার গ্রুপের এরা ক্লাসে আসছে না, তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের জানাতে হবে। হোমওয়ার্ক গুলো আপনি একটু বলে দিলেন, অন্যরাও আপনাকে হেল্প করবে, এমন না যে অন্যরা হেল্প করবে না। তো মেয়েদের মধ্যে থেকে এবং ছেলেদের মধ্যে থেকে কয়েকজন সিআর কে কে দায়িত্ব নিতে পারবেন সেটা বলেন। যদি পারফরমেন্স তেমন না দেখি তাহলে মন খারাপ করার কিছুই নাই, তখন হয়তো একজন অ্যাক্টিভ কম থাকতে পারছে, আমরা আরেকজনকে দিয়ে দিব, সুইচ করে দিব, ঠিক আছে? তাহলে কে কে দায়িত্ব নিতে চাচ্ছেন বলেন। ম্যাম আমার দিলে পারবো। আচ্ছা, এক্সেল শিট ম্যানেজমেন্ট ভালো জানেন কে? এক্সেল শিটে সবার ডাটা কালেক্ট যদি করতে বলি, বা আদার্স গুগল শিট, এগুলোর কাজ ভালো কে পারবেন? এই কাজগুলো কি জানা আছে? এস এম সাইফান আহমেদ, প্লিজ একটু মাইক্রোফোনটা মিউট করেন, আওয়াজ আসতেছে, আমাদের অসুবিধা হচ্ছে। জি জি মাইক্রোফোনটা মিউট করেন প্লিজ। ওকে, আচ্ছা, তো যেটা বলছিলাম, এখনই যদি না বলেন ক্লাস শেষ করার আপনারা বলবেন যে কে কে দায়িত্ব নিতে পারবেন, দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তাহলে ওই প্রসঙ্গে আমরা পরে আসি। এখন কথা বলি, আচ্ছা আপনারা গ্রাফিক ডিজাইন শিখে অনেকেই বললেন ফ্রিল্যান্সিং করবেন, অনেক কাজ করবেন। সাপোজ আপনি ফ্রিল্যান্সিং করতে পারলেন না, কোনো ডিজাইনও সেল করতে পারলেন না, তাহলেও আপনার গ্রাফিক ডিজাইন শিখে কি লাভ হবে এটা বলতে পারবেন কেউ? কেউ কি বলতে পারবেন? কেউ বলতে পারবেন না? না ম্যাম। আচ্ছা, আমরা যখন কোনো পাসপোর্ট সাইজের ছবি তুলে আমরা দোকানে যাই, দোকানে যে এডিট করে দেয়, অনেক সময় বেশি সাদা বেশি কালো, ছবি পছন্দ হয় না, নিজে করতে পারি না, তাই না? হয় কি না এমন? ম্যাক্সিমামেরই বোধহয় এই অভিজ্ঞতা আছে যে দোকানে ছবি তুলতে গেছি, ছবিটা বেশি সাদা করে দিছে বা বেশি কালো করে দিছে, পছন্দ হয় নাই। ওই ছবিটা নিজে হ্যাঁ ম্যাম হয়েছে। হয় এরকম হয়। যদি নিজে ছবিটা এডিট করতে পারি তাহলে কি আমার লাভ হলো না? একটা ছবির অনলাইন কপির জন্য আমাদের দোকানে দৌড়াতে হয়, যে আমার অনলাইন কপিটা লাগবে, আমার অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আমার হচ্ছে সফট কপি লাগবে, সফট কপি দেন, সফট কপির জন্য আলাদা টাকা নাই, তাই না? এইগুলো কিন্তু আপনাদের আর লাগবে না। তারপরে আপনি কোথাও অ্যাপ্লাই করবেন, সেখানে অনেক সময় একটা ছবির একটা নির্দিষ্ট সাইজের কথা বলা থাকে না? যেমন এলইডিপিতেই আপনারা যখন অ্যাপ্লাই করছেন বলা ছিল কি 1 MB বেশি হওয়া যাবে না, যদি ফটোর সাইজ কমানো বাড়ানো এটা আপনারা নিজেরাই করতে পারবেন, এর জন্য ছবি কাটতেও হবে না। বুঝতে পারছেন? এই কাজগুলো আপনি নিজে করতে পারছেন। আপনার একটা সার্টিফিকেট অনেকদিন পুরনো, সার্টিফিকেটটাতে একটু দাগ পড়ে গেছে, সেটাকে আপনি স্ক্যান করবেন, স্ক্যান করে ফটোশপে দাগগুলো সুন্দর করে রিমুভ করবেন, রিমুভ করে একটা প্রিন্ট দিয়ে নেবেন, তাহলে আপনার কি লাভ হলো না? লাভ হলো। আপনার সার্টিফিকেট গুলোর
সফট কপি চায়। আপনি অনলাইনে অ্যাপ্লাই করছেন কোথাও, আপনার সার্টিফিকেট গুলোর সফট কপি চাচ্ছেন। সফট কপি দিতে গেলে আমরা কি করি, ছবি তুলে দেই কষ্ট করে, তাই দেই না? তাহলে কি করতে পারি আমরা, অথবা দোকানে যাই, দোকানে গিয়ে স্ক্যান করে নিয়ে আসি। তো দোকানে গিয়ে স্ক্যান করলে অনেক সময় বাঁকা তারা আসে, অনেক প্রবলেম থাকে, সেগুলো ছবিগুলোকে সুন্দর করে আমি স্ক্যান করে নিয়ে তারপরে ফটোশপে যদি সুন্দর করে বাঁকা আছে সোজা করলাম, দাগ আছে রিমুভ করলাম, রিমুভ করে সুন্দর করে পিডিএফ করলাম, পিডিএফ করে তারপর পাঠালাম, তাহলে সেটার ভ্যালু বেশি থাকবে না? তাহলে কি লাভ হলো নিজের? জি ম্যাম। পরে আমার একটা সাপোজ ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে আপনি হয়তো একটা অনলাইন বিজনেস করেন, আপনার ফেসবুক পেজের একটা লোগো, একটা ব্যানার, একটা ফেসবুক কভার, এগুলোর জন্য আপনার অন্য কারো কাছে যেতে হবে না। আপনার হয়তো বন্ধু বান্ধব বা নিজের ফ্যামিলি কিছু ফটো আছে কোনো একটা অকেশনের, সেই ফটোগুলো আপনি নিজে এডিট করতে পারছেন, আপনার ফটোগ্রাফারের কাছে দিয়ে এডিট করাতে হচ্ছে না হাজার হাজার টাকা দিয়ে। সহজ হয়ে গেল না? তাহলে আমরা যদি ফ্রিল্যান্সিং নাও করতে পারি, ডিজাইন সেল নাও করতে পারি, তাও গ্রাফিক শিখে লাভ আছে। কি কি লাভ আছে তার মধ্যে কয়েকটা কিন্তু বলেও দিলাম, এরকম আরো আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার গ্রাফিক্স শেখার বেনিফিট। তবে আমাদের উদ্দেশ্য থাকবে গ্রাফিক্স শিখে আর্ন করা। প্রত্যেকেই কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি চাই যে সবাই স্বনির্ভর হই, নিজে কিছু উপার্জন করি। একটা সময় আসার পরে আমাদের সবারই মনে হয় যে না, এখন নিজে কিছু করা দরকার। হয়তো আমরা সব সময় সেই অপরচুনিটি পাই না, কারণ আমাদের জব সেক্টর অতটা সমৃদ্ধ না, তাই না? এই জন্য আমরা হয়তো সবসময় সেই অপরচুনিটিস গুলো পাই না, কিন্তু আমাদের সবারই কিন্তু ইচ্ছা থাকে যে আমরা নিজে কিছু করব। তো এখানে আপনি কাজ শেখেন, অনলাইনে কেউ আপনাকে জাজ করবে না যে আপনি এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন নাকি গ্রাজুয়েশন শেষ করেছেন, সেটা দিয়ে আপনার বিচার হবে না। আপনার বিচার হবে কি দিয়ে, আপনি কতটা স্কিল, আপনি যে কাজটা তাকে করে দিচ্ছেন সেই কাজটাই আপনি কতটা ভালো, তাই না? আমরা অনেকেই দেখা যাচ্ছে গ্রাজুয়েশন এখনো শেষ করতে পারিনি বলে কাজ করতে পারি না। আবার আমরা যদি কোনো গভর্নমেন্ট জবে থাকি একটা সময় পরে কিন্তু আমরা সেখানে আর জব করতে পারি না। কিন্তু এখানে এরকম কোনো কিছু নাই, এখানে এরকম কোনো কিছুই নাই, না বয়সের, না পড়াশোনার, না অন্য কিছু। এখানে একটাই জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে আপনার স্কিল, তাই না? ইয়েস ম্যাম। আপনারা নিশ্চয়ই আজকে একটা দুঃসংবাদ শুনেছেন, অনেকেই হয়তো শুনেছেন। ফাহিম ভাইয়ের কথা শুনেছেন আপনারা? ফাইবারের টপ রেটেড সেলার, কমিউনিটি লিডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন ফাহিম ভাইয়া। হ্যাঁ ম্যাম শুনছি। তো ফাহিম ভাইয়া মারা গেছেন গতকাল রাতে। উনি অসম্ভব ভালো একজন মানুষ ছিলেন, আমি ওনাকে চিনি, বেশ কিছুদিন ধরে চিনি। ভালো মানুষ ছিলেন উনি। সবথেকে ফিজিক্যাল ডিসএবিলিটি গুলোকে লুক আউট করে এত দূর পর্যন্ত আসতে পারছে, এটা কিন্তু তারিফ করার যোগ্য আসলে, তাই না? এটা আমাদের কাছে আনবিলিভেবল। আমাদের কাছে সবকিছু মানে হাত পা সবকিছু ঠিক থাকা সত্ত্বেও আমরা পারি না, তাই না? কথা ঠিক কিনা? আমরা অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ফিজিক্যালি ফিট হওয়া সত্ত্বেও কিন্তু আমরা অনেক সময় ফেইলিয়ার, পারি না আমরা। কিন্তু উনি কিন্তু পেরেছিল। সম্পর্কে কোনো সাজেশন দেয়, যেই দিক আমি জানি না, আমি জিজ্ঞাসা করবো না। যে কোনো মানে যে কোনো টিচার বলেন, যার কাছ থেকে আপনি জানেন না কেন, মার্কেট প্লেস সম্পর্কে যেখানেই ধারণা দেওয়া হয়, অনেকে আছে তাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে বলে, আবার অনেকে আছে যারা বলবে যে হচ্ছে তারা কোথাও জেনেছে সেখান থেকে বলে। এখন একটা কথা একজনের কাছ থেকে আরেকজনের কাছে পৌঁছালে কিন্তু খানিকটা চেঞ্জ হয়ে যায় কমিউনিকেশন গ্যাপের কারণে। তো সেই কারণে ইনফরমেশনটা বদলে যায়। আর একটা সমস্যা হচ্ছে যে যারা নিজেরা নিজেদের এক্সপিরিয়েন্স থেকে বলে। এখন কেউ হয়তো সমুদ্রে গিয়ে খুব ভালো লেগেছে, কেউ হয়তো সমুদ্রে গিয়ে একটু ডুবে যেতে বসেছিল, একটু পানি খেয়ে ফেলেছে, তাহলে দুজনের অভিজ্ঞতা কি এক হবে? হবে না। না। তাহলে এখানে সমস্যাটা হচ্ছে সিচুয়েশন। ম্যাম এই জন্যই তো মার্কেট প্লেস সম্পর্কে খুব ভয় লাগে। আমি সেটাই বলছি, দোষটা কিন্তু সমুদ্রের না, দোষটা হচ্ছে সিচুয়েশনের। দুইজনের সিচুয়েশন হয়তো আলাদা ছিল, এই জন্য দুজনের সাথে দুরকম ঘটনা ঘটেছে। কিন্তু আমরা কি করি, আমরা ধরেই নেই যে ঠিক আছে এটা আউটপুট এসেছিল, তার মানে সমুদ্রে গেলেই নিশ্চয়ই ডুবে যাবো। সমুদ্রে গিয়ে কেউ ডুবে যাচ্ছিল, কিন্তু তার কোথায় ফল্ট ছিল সেটা কিন্তু আমরা জানি না। আমরা শুধু ভাববো যে ও আচ্ছা সমুদ্রে গেলেই বোধহয় ডুবে যাবো।
কিন্তু কোথায় আবার অনেকের দেখি যে সমুদ্রে গেলে সে খুব ভালো ফিল করছে, আচ্ছা তার মানে সমুদ্র খুব ভালো, কিন্তু আমি জানি না সেখানে কিভাবে চলতে হবে, সচেতনতাটা কোথায় থাকতে হবে, এই জিনিসগুলো জানি না, এখানে সমস্যা। এই জন্য অন্ধের মতো সেটা ফলো করবেন না, আগে যাচাই করে দেখতে হবে যে সে বলছে যে এখানে গেলে এরকম হবে, কেন হবে সেটা আগে নিজে জানার চেষ্টা করেন, রিসার্চ করেন বেশি বেশি, তারপর সেটা ট্রাস্ট করেন, তারপর অ্যাপ্লাই করেন। মার্কেট প্লেস সম্পর্কে যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু শুনে দুম করে একটা কিছু করে ফেলবেন না, কারো কাছে খুব ভালো কারো কাছে ভালো না, ডিপেন্ড করে তার দৃষ্টিভঙ্গির উপরে। জি জি ম্যাম। দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে ফটোশপের ইউজার ইন্টারফেস। ফটোশপটা যে আমরা ব্যবহার করব, ফটোশপটা প্রথমে ওপেন করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো প্রথমে আগে আমরা কথা বলি যে অ্যাডোবির যে দুইটা সফটওয়্যার আমরা শিখবো তার মধ্যে এটা একটা ফটোশপ আর একটা হচ্ছে ইলাস্ট্রেটর। অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, তাই তো? অ্যাডোবে ফটোশপ, অ্যাডোবে ইলাস্ট্রেটর, এটা হচ্ছে অ্যাডোবে কোম্পানির দুইটা সফটওয়্যার। যেমন আমরা মাইক্রোসফটের সফটওয়্যার ইউজ করি না, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, এগুলো সব মাইক্রোসফটের সফটওয়্যার না? মাইক্রোসফটের তো এগুলো, একটু রেসপন্স করতে হবে সবাই। জি জি। হ্যাঁ, তো সেরকমই এইটা হচ্ছে অ্যাডোবে। অ্যাডোবির একটা ফটোশপ, হচ্ছে ইলাস্ট্রেটর এগুলো ফটোশপ আর অ্যাডোব একটা হচ্ছে কোম্পানি। ইলাস্ট্রেটর। তো ফটোশপটা হচ্ছে মেইনলি ফটো এডিটিং এর কাজে আমরা ব্যবহার করব, এখানেও কিছু ডিজাইন করা হয়, তবে ডিজাইনিং এর জন্য আলাদা সফটওয়্যার হচ্ছে ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটরে আমরা কি করি, ডিজাইন করি। তাহলে ফটোশপটা কি? ফটোশপটা হচ্ছে ফটো এডিটিং সফটওয়্যার, এটাতেও ডিজাইন করা যায়, ঠিক আছে, এটাতেও ডিজাইন করা যায়, এটাতেও ডিজাইন আমরা করে থাকি, কিছু ডিজাইন করি। আর ইলাস্ট্রেটর হচ্ছে ডিজাইনিং বা ক্রিয়েটিভ সফটওয়্যার। কি সফটওয়্যার বলেন? কেউ কথা ডিজাইনিং, বলেন না কেন? বলতে হবে তো, আমার সাথে ক্রিয়েটিভ সাথে একটু সফটওয়্যার। বলেন, তাহলে ডিজাইনিং বা ক্রিয়েটর সফটওয়্যার। হ্যাঁ, মানে আমরা কোনো কিছু ক্রিয়েট করা বা ডিজাইন করার জন্য ইলাস্ট্রেটর ব্যবহার করব। আর ফটো এডিটিং এর যে কাজগুলো আছে আর কিছু ডিজাইন আছে, যেমন ওয়েব টেমপ্লেট, তারপর আপনার ইউআই ইউএক্স এর কিছু কাজ, এই ধরনের কাজগুলো যেগুলো লেয়ার ভিত্তিক কাজগুলো করা হয় আর যে কাজগুলো ওয়েবেই থাকে, প্রিন্ট হবে না, সেই কাজগুলো আমরা ফটোশপে করি। সবাই কি বুঝেছি? সবাই কি বুঝতে পারছি? জি কথা ম্যাম। বোঝা যায়? জি ম্যাম। আচ্ছা, এই যে সফটওয়্যারে চলে আসছি, তো জি সফটওয়্যার ম্যাম। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে লেখা আছে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, এগুলো কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? জি ম্যাম। জি জি ম্যাম, জি দেখা ম্যাম। যাচ্ছে। আচ্ছা, এগুলো হচ্ছে জি ম্যাম। প্রত্যেকটা এক একটা মেনু। এগুলো কি প্রত্যেকটা এক একটা মেনু। মেনু। মেনুটা কি? মেনু। মেনু মানে আমরা বুঝি যে তার মধ্যে অনেকগুলো অপশন থাকে, তাই বুঝি না? যখন আমরা টিভির রিমোটের একটা মেনু ক্লিক করি তার মধ্যে অনেকগুলো অপশন জি ম্যাম। দেখতে পাই। খাবারের মেনু যখন আসে, খাবারের মেনুতেও অনেকগুলো খাবারের অপশন আমরা দেখতে পাই, তাই না? তো মেনু মানে আমরা ধরে নিচ্ছি যে এখানে অনেকগুলো অপশন আছে, সেই জন্য এগুলোকে মেনু বলছি। এখানে দেখেন, জি ম্যাম। একটা ওপেন করছি, এখানে অনেকগুলো অপশনস আছে, প্রত্যেকটাতেই আছে। জি তো এগুলো হচ্ছে এক একটা মেনু। আর এই যে মেনুগুলো সাজানো থাকে, এটাকে মেনু কমার্স বা মেনু বার বলবো। কি বলবো বলেন? মেনু কমার্স বা মেনু বার। মেনু বার বা মেনু কমার্স। হ্যাঁ, আর এইখানে আমরা দেখতে মেনু পাচ্ছি কমার্স বা মেনু বার। এখন মেনু কমার্স বা মেনু বার দেখলাম, এখনো আমরা ভেতরে যাই নাই, এখন আরো ভিতরে গিয়ে দেখবো যে এরপরে আর কি কি আছে। তো এখানে লেখা আছে ক্রিয়েট নিউ। ক্রিয়েট নিউ মানে নতুন তৈরি, এটা তো আমরা সবাই জানি, তাই না? ক্রিয়েট মানে কি, তৈরি, আর নিউ মানে নতুন। তাহলে নতুন তৈরি করা। একটা হচ্ছে কি ওপেন। ওপেন মানে ওপেন করা বা খোলা, এটা তো বুঝতে পারছি। তাহলে আমরা যখন কোনো ডিজাইন করতে যাব, নতুন কোনো কোনো ফাইল কিছু, ক্রিয়েট করতে গেলে ক্রিয়েট নিয়ে হ্যাঁ, যদি নতুন কোনো ফাইল ক্রিয়েট করাতে পরে আসি, ভালোভাবে আরো সহজ করে যদি বুঝি, আমরা যখন কোনো কিছু আঁকতে যাব বা কোনো কিছু ডিজাইন করতে যাব, সবার আগে আমাদের কি দরকার? একটা ক্যানভাস আঁকার জন্য, একটা ক্যানভাস বা একটা পেপার যার উপরে আমি আঁকবো, তাই না? সেটা আগে দরকার না? তো আমরা সেটা নেওয়ার জন্য কি করব, ক্রিয়েট নিউ তে ক্লিক করব। ক্রিয়েট নিউ তে ক্লিক করলে নতুন একটা জি ম্যাম। ডকুমেন্ট আসবে, ক্রিয়েট জি নিউ থেকে নেওয়া যাবে, অথবা ফাইলে ক্লিক করে এই যে এখানে নিউ লেখা আছে এখান থেকেও নেওয়া যাবে, অথবা শর্টকাট কি আছে, কন্ট্রোল এন, যেটা আমরা কি ওয়ার্ডে নিতাম না, কন্ট্রোল এন দিয়ে নিউ পেজ।
এখানেও সেম ভাবে নেওয়া যাবে, জি ম্যাম, জি কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করলেও হবে, এখান থেকে নিলেও হবে, এখান থেকে নিলেও হবে। তো আমি ক্রিয়েট নিউ থেকে না নিয়ে এখান থেকে দিয়ে দিলাম। জি আচ্ছা, আসছে, একটু লোড হচ্ছে, একটু সময় লাগছে। আচ্ছা, আরেকটা ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি, চলে আসছে, তাই না? এই ইন্টারফেসটা দেখতে পাচ্ছি সবাই? এখানে কি লেখা আছে? নিউ ডকুমেন্ট। তার মানে আমার নিউ ডকুমেন্টটা নিউ কেমন ডকুমেন্ট। আমার নিউ ডকুমেন্টটা কেমন হবে সেটা আমি এখান থেকে ঠিক করে দিতে পারবো। এখানে রিসেন্ট ইউজ করা কিছু আছে, যেগুলো আমি রিসেন্টলি ইউজ করেছি সেইগুলো আছে এখানে। আর এখানে সেভ, যদি কোনোটা সেভ করে রাখি তাহলে এখানে থাকবে। এছাড়াও এখানে অ্যাডোবে নিজে থেকেই তৈরি করে রাখছে আমাদের জন্য, আমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারি। ফটোতে আছে, প্রিন্টে আছে, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে আছে, ওয়েবে আছে, মোবাইলে আছে, ফিল্ম অ্যান্ড ভিডিওতে আছে, অনেকগুলো কাস্টম করা আছে, টেমপ্লেটও আছে কিছু, এগুলো পরে দেখতে পারবেন। তো আমরা এখন এগুলোতে যাব না, আমরা নিজেরা তৈরি করব। এখানে কি লেখা আছে? প্রিসেট ডিটেলস। প্রি মানে কি? আগে। প্রি মানে কি? আগে। আর সেট করা মানে তো সেট করাই। ডিটেলস তার মানে প্রিসেট ডিটেলসটা হচ্ছে আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করার আগেই তার ডিটেলসটা সেট করে দিচ্ছি। ঠিক আছে, আগেই তার ডিটেলসটা সেট করে দিচ্ছি। তো এখানে আমরা লিখবো ডকুমেন্টের নাম। তো আমরা এখন ডিজাইন করতে যাচ্ছি, তো আমরা আগে ডিজাইনই লিখি। তো ফাইলটার নাম দিয়ে দিলাম ডিজাইন। ঠিক আছে, ডিজাইন দিয়ে দিয়েছি। এবার আসি, হাইট উইডথ লেখা আছে, হাইট উইডথটা আমরা মাপবো কিসে আগে সেটা দেখে নিই। হাইট উইডথ তো মাপতে হবে, কিন্তু মাপবো কিসে? এখানে অনেকগুলো পরিমাপের একক। পরিমাপের একক সবাই বুঝি? পিক্সেলে না ইঞ্চিতে? পরিমাপের এককটা কি? যে আমরা যখন দৈর্ঘ্য মাপি তখন মিটারে মাপি, তখন তো কেজিতে মাপি না, তাই না? আবার যখন আমরা ওজন মাপি বা ভর মাপি তখন কিন্তু কেজিতে মাপি, তখন কিন্তু আবার মিটারে মাপি না, তাই না? এরকম আলাদা আলাদা। আবার যখন কোনো লিকুইড মাপি তখন কিন্তু লিটারে মাপি, তাই না? জি ম্যাম, তাই না? জি ম্যাম। এখানে পরিমাপের একক আছে কয়েকটা, দেখেন, পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিকাস। যেমন আমরা যখন ওজন মাপি, তখন আমরা কেজিতেও মাপি, পাউন্ডেও মাপি, মাপি না? কিন্তু কেজিটা আমরা ভালো বুঝি, পাউন্ডটা একটু কম বুঝি। জি জি, তাই না? কেজিটা ভালো বুঝি, পাউন্ডটা একটু কম বুঝি। তো এখানেও আমরা ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটারটা ভালো বুঝি, আর পিক্সেল, পয়েন্ট, পিকাসটা কম বুঝি। তো পিক্সেল, পয়েন্ট, পিকাসটা অত ভালো করে না বুঝলেও শুধু এটুকু জেনে রাখবেন যে এইগুলো এক একটা পরিমাপের একক। যদি কখনো আমি কোনো কাজ করি, সেই কাজটা, সাপোজ একটা বিজনেস কার্ড বা একটা ব্যানার হতে পারে, তার তো একটা নির্দিষ্ট সাইজ আছে। সেই সাইজটা যখন আমি গুগল করে দেখবো যে এটা কত সাইজে করতে হবে, তখন সেই সাইজটার পাশে লেখা থাকবে পিক্সেল না ইঞ্চি না সেন্টিমিটার না পয়েন্ট না পিকাস। তাহলে আমরা তখন পরিমাপের এককটা করে দিব ওইভাবে পিক্সেলে। যদি পিক্সেলে মাপ থাকে পিক্সেলে করে দিব, যদি পয়েন্টে থাকে পয়েন্টে করে দিব, তারপর সেই মাপটা লিখে দিব। এটা তো বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি? তো আমরা এখন যেটা সব থেকে ভালো বুঝি, ইঞ্চি। ইঞ্চি সবাই বুঝবো, ইঞ্চিটা নিই। ইঞ্চি নিলাম। ইঞ্চি নিয়ে এখানে উইডথ তো আমরা বুঝতেইছি, প্রশস্ততা, এদিক থেকে এদিকে যেটা প্রশস্ততা। আর হাইট, উচ্চতা। জি, ওয়াইড মানে প্রশস্ত। জি হ্যাঁ, প্রশস্ততা তো আমি এখানে আন্দাজ মতো নিয়ে জি, নিচ্ছি, এখন উচ্চতা। কোনো নির্দিষ্ট কাজ করবো না, আন্দাজ মতো নিচ্ছি। 10 আর 15 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা হচ্ছে যে আমার পেজটা আমি কিভাবে দেখতে পাচ্ছি। আমাদের যে একটা ফোন আছে, মোবাইল ফোনে যখন কোনো ভিডিও দেখি, মোবাইল ফোনটা সোজা রেখে, তখন এটা কি পোর্ট্রেট ভিউ। যখন আমরা ভাবি যে ভিডিওটা একটু বড় করে দেখা দরকার, তখন আমরা কি করি? রোটেট করেন। তারপর যখন দেখি এটা হচ্ছে ল্যান্ডস্কেপ ভিউ। বুঝতে পারছি সবাই? এই হলো পোর্ট্রেট দিলেই দেখেন চেঞ্জ হয়ে গেছে, উইডথ হয়ে গেছে কম, হাইট হয়ে গেছে বেশি, পোর্ট্রেট চেঞ্জ হয়ে গেছে। জি ম্যাম, বুঝতে পারছি। আর এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট আর্টবোর্ডটা এখন না বুঝলেও চলবে, আর্টবোর্ড যদি নেওয়ার দরকার হয় এখান থেকে নিব, বাট এখন দরকার নেই। আর এখানে আসছে কি রেজোলিউশন। রেজোলিউশনটা কি কারো জানা আছে? রেজোলিউশনটা কি কারো জানা আছে? রেজোলিউশন মানে এক পিক্সেলে যত 1 ইঞ্চিতে যতটা পিক্সেল থাকে ওইটাই রেজোলিউশন। আচ্ছা, আমি আর একটু সহজ করে বলি। হ্যাঁ, রেজোলিউশন আমরা অত কঠিন করে না বুঝি, সোজা করে বুঝি। অনেক সময় রেজোলিউশন 300 ম্যাম।
আচ্ছা আমি একটু বলে দেই, রেজুলেশন 300 বা কত সেটা না, প্রশ্ন হচ্ছে রেজুলেশনটা কি। আমি সহজ করে বুঝাই যে যত বেশি রেজুলেশন দেওয়া হবে যখন তত পিকচারটা ক্লিয়ার দেখা যাবে। যখন আমরা কোনো ফেসবুকে, সাপোজ ফেসবুকে, হ্যাঁ ফেসবুকে আপনি একটা ছবি পোস্ট দিয়েছেন, সেই ছবিটা আমি এবার দেখছি, জুম করে দেখছি, একটু জুম করতে সেটা ঘোলা হয়ে গেছে, একদম দেখাই যাচ্ছে না পরিষ্কার, ক্লিয়ার না, ফেটে যাচ্ছে, তার মানে এর রেজুলেশন কম। অনেক জুম জি করছি কিন্তু ছবির কোয়ালিটি ভালো, পরিষ্কার দেখা রেজুলেশন যাচ্ছে, কম। জুম করার পরেও রেজুলেশন বেশি। বুঝতে পারছি? ক্লিয়ার? রেজুলেশন কম আর বেশির মানে কি বুঝছি? জি ম্যাম। আচ্ছা এবার এখানে দেওয়া জি আছে ম্যাম। পিক্সেল পার ইঞ্চি। জি। আমি যেহেতু ইঞ্চিতে নিয়েছি, যেহেতু আমি ইঞ্চিতে মাপছি, সেজন্য পিক্সেল পার ইঞ্চি দিয়েছি। ঠিক আছে, পিক্সেল পার ইঞ্চি দিয়েছি। জি এখানে পিক্সেল জি পার সেন্টিমিটারও দেয়া যাবে, কিন্তু অত ছোট করে নিব না, আমি পিক্সেল পার ইঞ্চিতে রাখছি। আর রেজুলেশন 72 জি নিতে হবে ওয়েবের ক্ষেত্রে, যেই কাজটা আমার মনিটরেই থাকবে, বা আমি শুধু ফেসবুকে দিব বা শুধু লিঙ্কডইনে দিব, মানে ওয়েবে দিব, এটা তো আর প্রিন্ট হবে না, তাই না? ফেসবুকের কভার ফটো কেউ কখনো প্রিন্ট দেই আমরা? দিই না তো। জি সোশ্যাল মিডিয়ায় যে অ্যাড গুলো দেওয়া হয় না সেটা তো সেই ডিজাইন গুলো কিন্তু প্রিন্ট হয় না, সেগুলো শুধু ওয়েবের। একটা ওয়েবসাইটের যে ইউআই ইউএক্স হয় সেটাকে আমরা প্রিন্ট দেই না তো। তাহলে এগুলো হচ্ছে ওয়েবে থাকে। তাহলে ওয়েবের কাজের জন্য রেজুলেশন হবে কত? 72 মিনিমাম। কত ওয়েবের কাজের জন্য? 72। মিনিমাম, হ্যাঁ 72 হচ্ছে মিনিমাম। আপনি জি 72 এর বেশি দিতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু 72 হচ্ছে মিনিমাম। আর যদি প্রিন্টের কাজ করি, সাপোজ আমি একটা ব্যানার করছি বা একটা ছবি, পাসপোর্ট সাইজের ছবি করছি, পাসপোর্ট সাইজের ছবি আমি যদি প্রিন্ট দিতে চাই, তাহলে তো প্রিন্ট হবে। প্রিন্ট হলে মিনিমাম 300 দিতে হবে। কত দিতে হবে? জি মিনিমাম 300। 300। 300-র উপরে দিতে পারেন আপনি, 300-র উপরে দিতে পারেন, মিনিমাম কিন্তু 300। মিনিমাম 300 দিতে হবে। জি ম্যাম। ওয়েবের ক্ষেত্রে হ্যাঁ ওয়েবের ক্ষেত্রে 72, প্রিন্টের ক্ষেত্রে 300, এই দুইটাই হচ্ছে মিনিমাম। মিনিমাম। বেশি ব্যবহার করা যায়। জি জি এরপর আসি কালার মোড। এখানে অনেকগুলো কালার মোড আছে, আমাদের বিটম্যাপ বা ল্যাব কালারের দরকার নাই, আমরা শুধু কাজ করব যেগুলো নিয়ে আমাদের সেগুলো জানলেই চলবে। গ্রে স্কেল। RGB। গ্রে স্কেলের কথা বলি আগে। গ্রে স্কেলটা হচ্ছে সাদা আর কালোর মাঝামাঝি যত রং আছে, এখানে রঙিন কোনো কালার থাকবে না। সাদা রং আর কালো রংকে মিশিয়ে আপনি যতগুলো শেড তৈরি করতে পারেন। আমি একটু আরো পরিষ্কার করে বলি, যে সাদা রং একটু বেশি দিলাম, কালো রং একটু কম দিলাম, দিয়ে ওটাকে মিক্স করলাম, তাহলে একটা কালার তৈরি হবে না? আবার কালো রং একটু বেশি দিলাম, সাদা একটু কম দিলাম, তাহলে আরেকটা শেড তৈরি হবে না? হবে কিনা? জি ম্যাম। জি এরকম আলাদা জি আলাদা ম্যাম। কয়েকটা কালার হবে। গ্রেডিয়েন্ট কোয়ালিটি। তো সাদা আর কালার গ্রেডিয়েন্ট না, এটা গ্রেডিয়েন্ট। জি ম্যাম। কালার যদি আমি মিশাই দিই তাহলে সেটা গ্রেডিয়েন্ট হয় না, গ্রেডিয়েন্টে পরে আসবো। এখন বুঝতে বলি, পারছি না। গ্রে স্কেলটা হচ্ছে সাদা রং আর কালো রঙের মাঝামাঝি যত রং হয়, সাদা আর কালোর মাঝামাঝিতে যত রং হয় সবগুলো কোথায় পাবো? গ্রে স্কেলে পাবো। ওখানে কোনো রঙিন কালার থাকবে না, কোনো রঙিন কালার থাকবে না, ঠিক আছে? এরপরে আসি আরজিবি। আরজিবি হচ্ছে মানে রেড এখানে কোনো রং গ্রিন, থাকবে না, এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট। জি হ্যাঁ রেড গ্রিন ব্লু। আরজিবি হচ্ছে রেড গ্রিন আর ব্লু। ব্লু। রেড গ্রিন আর ব্লুর থেকে, রেড গ্রিন আর ব্লু হচ্ছে এর হচ্ছে কি মুখ্য কালার, মানে প্রাইমারি কালার। এর উপর বেস জি করে অন্য রংগুলো নেওয়া যাবে না যে তা না, কিন্তু এটার মিনিংটা হচ্ছে এটা RGB। এটা মানের উপর বেস করে কাজ করে। এটা পরে আমরা যখন কালারের ক্লাসে আসবো তখন আরো ডিটেলস বুঝবো। এখন এটা মাথায় রাখবেন যে RGB ইউজ হয় ওয়েবের ক্ষেত্রে। RGB কোথায় ইউজ হয় বলেন? RGB কোথায় ইউজ হয়? কি ব্যাপার, কেউ কথা বলেন না কেন? ওয়েবের ক্ষেত্রে। ওয়েব। ওয়েবের ক্ষেত্রে ইউজ হয়। আর CMYK ব্যবহার হবে প্রিন্টের কাজে, ঠিক আছে? CMYK প্রিন্টের কাজে ব্যবহার করব। বুঝতে পারছি? জি আচ্ছা আর একটু সহজ করে বলি যাতে মনে থাকে। ওয়েবে কয়টা লেটার? ম্যাম, যে ডিজাইন গুলো প্রিন্ট করবেন সেটার ক্ষেত্রে আছে CMYK। হ্যাঁ প্রিন্টের জন্য। আচ্ছা আরো সহজ করে বলি যাতে মনে থাকে। ওয়েবে কয়টা লেটার আছে? 3টা। 3টা লেটার। আর প্রিন্টে কয়টা লেটার আছে? 3টা। প্রিন্ট
চারটা। পাঁচটা। পাঁচটা। তার মানে ওয়েব হচ্ছে ছোট আর প্রিন্ট হচ্ছে বড়, তাই তো? তাই কি না? ওয়েব জি ছোট ম্যাম। ওয়েব ছোট আর প্রিন্ট বড়, তাহলে জি ম্যাম। ছোটর সাথে ছোট ওয়েবের সাথে যাবে আরজিবি, আর প্রিন্ট হচ্ছে বড়, তাহলে বড়র সাথে বড় যাবে সিএমওয়াই কে। মনে থাকবে? তাহলে আর কখনো ভুল হবে না। জি ম্যাম। আর রেজুলেশনের ক্ষেত্রেও তাই, ওয়েব ছোট, ওয়েবের জন্য মানও ছোট 72, আর প্রিন্ট বড়, প্রিন্টের জন্য মানও বড় 300। তাহলে আর কারো ভুল হবে না, তাই না? কনফিউশন হবে আর কারো কি কনফিউশন হচ্ছে? না ম্যাম। না মনে থাকবে? হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যেহেতু 300 নিয়েছি, এখান মনে থেকে থাকবে ম্যাম, আমরা ওয়েবের জন্য 72। হ্যাঁ বলেন, ওয়েবের জন্য 72, ওকে। কালার কি? মিনিমাম। আর কালার প্রিন্ট, আর প্রিন্টের জন্য 300। হ্যাঁ, আর কালার? এটা মিনিমাম। কালার প্রিন্টের জন্য সিএমওয়াই কে, আর আপনার ওয়েবের জন্য আছে ওই আরজিবি। হ্যাঁ ঠিক আছে। আর এখানে আছে বিটটা আপনাদের চেঞ্জ করার দরকার নাই, এটা 8 বিটই থাকবে। যদি কখনো বিট চেঞ্জ করার প্রয়োজন পড়ে, যদি ক্লায়েন্ট বলে বা অন্য কোনো কাজের জন্য, তখনই চেঞ্জ করব, আদারওয়াইজ এটা কেউ চেঞ্জ করার দরকার নেই, 8 বিটই থাক। আর এখানে আছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস, মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমি তো একটা পেজ নিব বা একটা ক্যানভাস নিব, যেটার উপরে আমি আঁকবো, এবার সেটার কালার কি হবে? পেজটার ব্যাকগ্রাউন্ড কালার কি কালো বা বেসিক্যালি রঙিন? সাদা, কালো বা রঙিন? আমি যে পেজটা ম্যাম, নিব, বুঝতে যার উপরে পারছি। আমি আঁকবো, সেটা সাদা হবে না কালো হবে নাকি রঙিন হবে? ব্যাকগ্রাউন্ড কালার যদি দিই, আমি ব্যাকগ্রাউন্ড কালার যেটা নিব সেই অনুযায়ী কালার আসবে। তো আমরা নরমালি সাদা রেখে কাজ করি কেন? সাদার উপরে যে কোনো কাজ করলে খুব সাদা হবে। সুন্দরভাবে বোঝা যায়, সেই জন্য সাদা নিচ্ছি। ওকে, তো আমরা ক্রিয়েট করি। ম্যাম একটু স্লো করছে, আসছে, লোড হচ্ছে। আপনার পিসি মনে অনেক স্লো নাকি নেট স্লো, কিছু বুঝতে পারছি না। একটু স্লো কাজ করছে, একটু ওয়েট করেন, চলে আসবে।